সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি মর্জিনা আক্তার মুনমুন, প্রভাষক বাংলা, ফেনী সরকারি কলেজ। ঈদুল আজহার কারণে কিছুদিন তোমাদের অনলাইন ক্লাস বন্ধ ছিল। ফেনী সরকারি কলেজের উদ্যোগে ছুটির পর আবারও তোমরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে উপকৃত হচ্ছ। ছুটির আগে তোমাদের বাংলা উচ্চারণ নিয়ে আলোচনা করেছি। আজকে আরও কিছু নিয়ম নিয়ে তোমাদেরকে বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদেরকে 3টি ক্লাস নিয়েছিলাম। আজকে এই নিয়ে তোমাদের বাংলা উচ্চারণের নিয়মের উপর 4র্থ ক্লাস। এর আগে ক্লাসে তোমাদেরকে ফলার নিয়মগুলো দেখিয়েছিলাম, কয়েকটা দেখিয়েছিলাম, মফলার নিয়ম দেখিয়েছি। আজকে তোমাদেরকে আমি বফলার নিয়ম নিয়েই তোমাদেরকে শুরুতে বফলার নিয়ম নিয়ে আলোচনা করব। তোমাদেরকে আগের ক্লাসও বলেছি যে ব্যঞ্জন বর্ণের ফলা হচ্ছে 6টি। তোমরা যদি এই নিয়মগুলো ফলার নিয়মগুলো তোমরা শেখো, তাহলে হচ্ছে তোমরা উচ্চারণটা আরও খুব সহজে আয়ত্ত করতে পারবে। বফলা উচ্চারণের নিয়ম, প্রথম নিয়মটা তোমরা খেয়াল করো। শব্দের প্রথম ব্যঞ্জন বর্ণে বফলা যুক্ত হলে সাধারণত সে বফলার কোনো উচ্চারণ হয় না। নিয়মটা আবারও আমি পড়ছি। শব্দের প্রথম ব্যঞ্জন বর্ণে বফলা যুক্ত হলে সাধারণত সে বফলার কোনো উচ্চারণ হয় না। তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে তোমরা নিয়মগুলো যখন আলোচনা করেছি বা তোমরা দেখতে পেয়েছো, কোনো নিয়ম কিন্তু কয়েকটা বর্ণের উচ্চারণের ক্ষেত্রে কিন্তু একই রকম নিয়ম। ঠিক এই প্রথম নিয়মটা কিন্তু আমরা ময়ের ক্ষেত্রে কিন্তু দেখেছি। যদি শব্দের শুরুতে মফলা যুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ময়ের কোনো উচ্চারণ পাই না। তো তোমরা যদি পড়ার সময় এই বিষয়গুলো খেয়াল করে পড়ো বা মিলিয়ে পড়ো, তাহলে হচ্ছে তোমাদের এই উচ্চারণের নিয়মগুলো পড়াটা আরও অনেকটা সহজ হয়ে যাবে। এরপর তোমরা যেমন উদাহরণগুলো খেয়াল করো। এখানে হচ্ছে স্বদেশ, দন্তাসের সাথে এখানে ব সংযুক্ত আকারে, বফলা সংযুক্ত আকারে এখানে বসেছে এবং দেশ। কিন্তু তোমরা দেখো উচ্চারণের ক্ষেত্রে এটা নিয়মগুলো তোমরা পড়েছ, আমিও বলেছি যে দন্তাস থাকলে সাধারণত সেই দন্তাস তালবস্যই রূপান্তর হয়, কিছু কিছু ব্যতিক্রম ছাড়া। তো ঠিক এখানেও স্বদেশ যখন হচ্ছে, দন্তাস কি হয়ে যাচ্ছে, তালব্যস্য হয়ে যাচ্ছে। আর এরপরে হচ্ছে স, তারপর স। এখানে কিন্তু স্বরের পরে আমরা কিন্তু সিলেবাল পড়ছি, কিন্তু আমরা কোনো হস্চিহ্ন বা হসন্ত পাচ্ছি না। হস্চিহ্ন বা হসন্ত কোথায় বসে, কেন বসে, সেগুলো তোমাদেরকে এর আগে ক্লাসগুলোতে বারবার বলেছি। যখনই কি হচ্ছে, কোনো বর্ণের যদি শেষে আমরা অটা উচ্চারিত হয়, সেক্ষেত্রে কোনো হস্চিহ্ন দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু কোনো ব্যঞ্জন বর্ণের যদি উচ্চারণটা পাই, অটা যদি উচ্চারণ না হয়, সেক্ষেত্রে কিন্তু হস্চিহ্ন বসাতে হয়। তো এখানে তালব্যস্য, আমরা পরে একটা তালব্যস্যের সাথে একটা অ পাচ্ছি, যার কারণে এখানে কোনো হসন্তর প্রয়োজন হচ্ছে না। এরপর হচ্ছে দেশ। দেশটা ঠিক আছে, এখানে কোনো পরিবর্তন হয়নি কোনো বর্ণে, তালব্যস্য থেকে যাচ্ছে। এরপরে শুধু এখানে কি দেশের পরে একটা হসন্ত চিহ্ন বসবে। এরপরে হচ্ছে ত্বক। ত্বকের এখানে খেয়াল করো, এখানে কি তয়ের সাথে ব ফলা বা ব সংযুক্ত আকারে এসেছে, কিন্তু আমরা বয়ের কোনো উচ্চারণ পাচ্ছি না। যেহেতু আমরা নিয়মেই কি পড়েছি, শব্দের প্রথম ব্যঞ্জন বর্ণের বফলা থাকলে সাধারণত তার কোনো উচ্চারণ আমরা পাই না। আর ত্বক যেখানে, এখানে কি কয়ের সাথে আমরা উচ্চারণটা পাচ্ছি না, যার কারণে এখানেও কি হচ্ছে, একটা হস্চিহ্ন বসানো প্রয়োজন পড়ছে। আর তোমাদেরকে আবারও বলছি, বাংলা উচ্চারণের ক্ষেত্রে, নিয়মের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে হসন্ত বা হস্চিহ্নের ব্যবহার। তারপরে তোমরা 2 নম্বর নিয়মটা খেয়াল করো। শব্দের মধ্যে কিংবা শেষে বফলা থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব হয়। এই নিয়মটা কি বলা হচ্ছে, কোনো শব্দের যদি মাঝখানে, শব্দের মধ্যে মানে শব্দের মাঝখানে কিংবা অথবা শব্দের শেষে যদি বফলাটা থাকে, মানে কোনো বর্ণের সাথে, আর ফলা যেহেতু সেটা কি কোনো বর্ণের সাথে সংযুক্ত আকারেই তো থাকবে,
ফলা থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণ হচ্ছে দ্বিত্ব, মানে দুইবার ওই বর্ণটার উচ্চারণ হবে। সেক্ষেত্রে হচ্ছে সংযুক্ত বর্ণটার উচ্চারণ দুইবার হবে, বয়ের উচ্চারণ কিন্তু বলা হয় না এবং বয়ের আমরা উচ্চারণটাও পাবো না। যেমন এখানে তোমরা দেখো বিদ্যান, আমরা কি বিদ্বান বলি না, আমরা বিদ্যান বলি, যার মানে ব হচ্ছে দয়ের সাথে সংযুক্ত আকারে আছে, যার কারণে বয়ের উচ্চারণটা আমরা পাচ্ছি না, কিন্তু দয়ের উচ্চারণটা দুইবার আমরা পাচ্ছি, যার কারণে বলা হচ্ছে দ্বিত্ব হবে। এরপর হচ্ছে পক্ক, পক্ক ইত্যাদি। পক্কর এখানে বানানটা একটু খেয়াল রাখবে, অনেকে এই বানানটা লেখার সময় আমরা অনেকে ভুল করে থাকি যে কয়ের সাথে ক সংযুক্ত দিয়ে থাকি, কিন্তু এখানে কয়ের সাথে কিন্তু ব সংযুক্ত হবে। তো এখানে যেহেতু বিদ্যানের ক্ষেত্রে খেয়াল করো, বিদ এখানে হস্টিন বসেছে, এখানে সিলেবাল পড়েছে। দানের ক্ষেত্রেও একই কথা, একই রূপ। আর পক্কের কথা খেয়াল করে, যেমন পক্ক, এখানে কয়ের সাথে পকের পরে কয়ের সাথে ও কাজ সংযুক্ত হয়েছে। এটা নিয়মের মধ্যে তোমরা পড়েছো। সাধারণত কোনো কি যদি যুক্তবর্ণ শব্দের শেষে থাকে সেক্ষেত্রে অনেক সময় কি ওটা ওকার উচ্চারিত হয়, ওকার হয়ে যায়। এরপরে 3 নাম্বার নিয়মটা দেখো, উত উপসর্গযোগে ঘটিত শব্দের খণ্ডত্ব এর ব ফলার ব বাংলা উচ্চারণে অবিকৃত থাকে। বলা হচ্ছে এখানে একটা উপসর্গযোগে কোনো শব্দের ক্ষেত্রে এটা বলা হচ্ছে যে উপসর্গযোগে যদি কোনো শব্দ ঘটিত হয়, আর উপসর্গ আমরা জানি উপসর্গ শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে। উপসর্গের যেহেতু নিজস্ব কোনো অর্থ নেই, তাকে অবশ্যই কী করতে হয়, তার সাথে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে, মানে উপসর্গের পরে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ ঘটিত হয়। তো এক্ষেত্রে একটা বিষয় কি, যখন হচ্ছে উত তোমরা এখানে খেয়াল করো, উত কিন্তু ব্র্যাকেটে আবার রস্যাউ দ হসন্ত দিয়ে আমি ব্র্যাকেটে দেখিয়েছি। এটা বলা হচ্ছে যে উত কিন্তু উপসর্গ, কিন্তু যখন উত কোনো বর্ণের সাথে বর্ণ বা বর্ণ সমষ্টির সাথে যুক্ত হয়ে নতুন কোনো শব্দ সৃষ্টি করে, তখন এই খণ্ডত্ব কিসে রূপান্তর হয়ে যায়, তখন সেটা দয়ে রূপান্তর হয়ে যায়। এই জন্য কি আমি ব্র্যাকেটে এটা দেখিয়েছি যে খণ্ডত্ব কি হয়ে যাচ্ছে, দয়ে রূপান্তর হয়ে যাচ্ছে। তুমি দেখো উদাহরণগুলো তোমরা খেয়াল করো, যেমন হচ্ছে উদ্বেগ, উদ্বেগ এখানে কি হচ্ছে, আমরা কিন্তু দ পাচ্ছি, আমরা খণ্ডত্ব পাচ্ছি না। যখন এভাবে উদ পাবো তখন তোমরা বুঝবে যে এটা হচ্ছে উপসর্গযোগে ঘটিত শব্দ। এবং এক্ষেত্রে কি হচ্ছে, আমরা উদের সাথে একটা হর্ষ চিহ্ন পাচ্ছি নিয়ম অনুসারে, উদ তারপর হচ্ছে বেগ, এবং এখানে কিন্তু বয়ের উচ্চারণটা পাবো। আমরা কিন্তু আমরা কি উচ্চারণটা করে কিন্তু অনেকে উচ্চারণটা উদ্বেগ করে ফেলি, শব্দটা উদ্বেগ। ঠিক তেমনি হচ্ছে উদ্বাস্তু, উদ্বাস্তু এখানে কিন্তু বয়ের উচ্চারণটা পাবো, কিন্তু কথা হচ্ছে শব্দটা উত উপসর্গযোগে ঘটিত হবে। আর তোমরা যেখানে এখানে দ দেখবে, উত রস্যাউ দ দেখবে, তখন বুঝবে যে এটা রস্যাউ খণ্ডত্ব থেকে এই এসেছে, মানে এই খণ্ডত্বটা দতে পরিবর্তিত হয়ে যায়। পরের নিয়মটা খেয়াল করো, সন্ধির সূত্রে আগত গয়ের সঙ্গে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। এখানেও বলা হচ্ছে, এর আগের নিয়মটা ছিল উপসর্গযোগে ঘটিত শব্দ, এরপর হচ্ছে সন্ধি সূত্রে, মানে হচ্ছে সন্ধির নিয়মে যদি কোনো শব্দ ঘটিত হয় এবং ওখানে কি গয়ের সাথে বটা সংযুক্ত আকারে থাকবে। এখানে কিন্তু বলে দিয়েছে গয়ের সাথে বটা সংযুক্ত আকারে থাকবে, ব ফলা। যেমন উদাহরণটা খেয়াল করা, সেটা হচ্ছে দিক বলয়, দিক বলয়। তো এখানে আমরা গয়ের সাথে ব আছে এবং সংযুক্ত আকারে ব আছে, এবং আমরা দুটারই কি উচ্চারণ পাচ্ছি, দিক বলয়। আর নিয়ম অনুসারে হস্টিন বসেছে দিক এবং বলয়ের পরে, ঠিক একই রূপ হচ্ছে দিক বিজয়। এরপরে নিয়মটা দেখো, বয়ের সঙ্গে বফলা যুক্ত হলে সেই বফলার উচ্চারণ অবিকৃত থাকে। এটা কিন্তু আমরা ময়ের ক্ষেত্রে পেয়েছি। এখানে অনেকগুলো নিয়ম, একটা বিষয় খেয়াল করবে যে বফলার অনেকগুলো নিয়মটা আমরা মফলার ক্ষেত্রেও পেয়েছি। তোমরা যদি পড়ার সময়, আবারও বলছি, একটু মিলিয়ে পড়ো, বা নিজেরা নিজেদের সুবিধা মতো কীভাবে মানে পড়লে মন থাকবে ওইভাবে যদি পড়ো, তাহলে তোমাদের পড়াটাও কমে যাবে এবং সহজে তোমরা এই বিষয়টা আয়ত্ত করতে পারবে। যেমন দেখো, বয়ের সঙ্গে বফলা যুক্ত হলে সেই বফলার উচ্চারণ অবিকৃত থাকে।
উদাহরণ খেয়াল করো, মানে ব সাথে ব সংযুক্ত 90, এরপর হচ্ছে তিব্বত, আমরা কিন্তু দুটারই উচ্চারণ পাচ্ছি। এরপরে নিয়মটা হচ্ছে ময়ের সঙ্গে বফলা যুক্ত হলে সেই বফলার উচ্চারণ অবিকৃত থাকে। এরপর হচ্ছে ময়ের সাথে যদি কোনো বফলা উচ্চারিত মানে সংযুক্ত আকারে থাকে, আর যেহেতু ফলা আমরা বলছি ফলার উচ্চারণ, তো ফলা ক্ষেত্রে সবগুলো কি কোনো বর্ণের সাথে সংযুক্ত আকারে থাকবে। ঠিক হচ্ছে লম্বা, বিম্ব, আমরা কি দুটোরই আমরা উচ্চারণের আমরা বটার উচ্চারণ পাচ্ছি। তারপর শেষের নিয়মটা খেয়াল করো, যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে বফলা যুক্ত হলে সেই বফলার কোনো উচ্চারণ হয় না। ঠিক একই নিয়মটা আমরা মফলার ক্ষেত্রেও পেয়েছি, যে যুক্ত ব্যঞ্জন বর্ণ মানে হচ্ছে যে অলরেডি দুইটা বর্ণ কি ওরা সংযুক্ত আকারে থাকছে এবং তৃতীয় বর্ণ হিসেবে বফলাটা আসছে। যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে বফলা যুক্ত হলে সেই বফলার কোনো উচ্চারণ হয় না। যেমন হচ্ছে উদাহরণ দেখো, উজ্জ্বল, বর্গীয় জর সাথে হচ্ছে আরেকটা বর্গীয় জ সংযুক্ত আকারে আছে এবং তার সাথে কি তৃতীয় বর্ণ হিসেবে বটা এসেছে, কিন্তু আমরা এই বয়ের কোনো উচ্চারণ পাবো না। যেমন উচ্ছ্বাস, চ ছ এরপর আমরা ব পাচ্ছি, আমরা কিন্তু কোনো এই বর্ণগুলোর কিন্তু পরে আমরা উচ্চারণটা পাই না। এরপর হচ্ছে দ্বন্দ্ব, এবং তোমরা খেয়াল রাখবে তোমাদের বানানের নিয়ম, যখন তোমাদের শুদ্ধ বানান আসে এই বানানগুলো তোমরা ভুল করো। যেমন উজ্জ্বল, তখন অনেকে কি করে এই ভগুলো কিন্তু আমাদের দেওয়া হয় না। ঠিক একই রকম হচ্ছে দ্বন্দ্ব, এখানে খেয়াল করো দয়ের সাথে শুরুতে হচ্ছে ব সংযুক্ত, এবং নিয়মের প্রথম নিয়মটা আমরা কিন্তু এটাই পড়েছি যে কোনো বর্ণের শুরুতে যদি ব সংযুক্ত আকারে থাকে সেক্ষেত্রে তার উচ্চারণ আমরা পাই না। এখানে সেটাই, প্রথম দয়ের সাথে ব সংযুক্ত আকারে আছে যার উচ্চারণ আমরা পাচ্ছি না। এরপর হচ্ছে দন্তান দ ব সংযুক্ত, মানে তিনটা বর্ণের সংযুক্ত, তো যার কারণে আমরা দন্তান এবং দয়ের উচ্চারণটা পাচ্ছি কিন্তু বয়ের উচ্চারণটা পাচ্ছি না। এরপর হচ্ছে তোমাদের বফলা নিয়মের পর হচ্ছে জফলার উচ্চারণের নিয়মগুলো খেয়াল করো। সাধারণত জফলা অন্য বর্ণের সঙ্গে যুক্ত হয়। যে কোনো ফলাই কি আমরা কার বলি বা ফলা চিহ্ন বলি, সবগুলো কোনো না কোনো বর্ণের সাথে সংযুক্ত আকারে থাকে। শব্দের প্রথম বর্ণে জফলা যুক্ত হলে বর্ণটির উচ্চারণে সামান্য শ্বাসাঘাত পড়ে এবং বর্ণটি স্বরেও অকারান্ত বা আকারান্ত হলে তার উচ্চারণ একারান্ত হয়ে থাকে। হ্যাঁ, এটা একটু খেয়াল করো যে বলছে যদি কোনো বর্ণের শুরুতেই জফলা থাকে এবং তার পরে যদি স্বরেও মানে কোনো আকার থাকবে না বা হচ্ছে আকারান্ত, স্বরে আর স্বরে আকার থাকবে, তাহলে তার উচ্চারণ কিন্তু আমরা জফলাটা আমরা পাচ্ছি, একারান্ত হয়ে থাকে। যেমন হচ্ছে শ্যামল, শ্যামলের ক্ষেত্রে তোমরা এখানে একটা আমরা শ্বাসাঘাত পাচ্ছি, তো ময়ের সাথে কিন্তু এখানে কি শ্যামলের সাথে যেহেতু আকার আছে এখানে পরবর্তীতে আমরা ময়ের ক্ষেত্রে ওকার পাচ্ছি। এরপর হচ্ছে ল, তারপর হচ্ছে ব্যক্ত, এখানে কিন্তু বজ্রফলা কিন্তু আমরা আকার পাচ্ছি। ব্যক্ত, এখানে কিন্তু আকার সংযুক্ত আকার থাকছে এবং আকারটা সংযুক্ত না, আকার ব্যবহৃত হচ্ছে এবং ক তো সংযুক্তটা ভেঙে ক এবং ত আলাদা হয়ে যাচ্ছে। ব্যাক, এখানে একটা শ্বাসাঘাত পড়েছে এবং ত ব্যক্ত। শ্যামলের ক্ষেত্রে যেহেতু এখানে শ্যামলের কোনো পরিবর্তন হয়নি, শুধু ময়ের সাথে ওকার হয়েছে। এরপরে হচ্ছে শব্দের দ্বিতীয় 2 নম্বর নিয়মটা তোমরা খেয়াল করো। শব্দের প্রথম অয়ের সঙ্গে যুক্ত জফলার পরে যদি হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার থাকে তবে সেক্ষেত্রে তার উচ্চারণ সাধারণত একার না হয়ে একারান্ত হয়। আমরা এখানে দুটো নিয়মের ক্ষেত্রে একটা দেখো যে প্রথম নিয়মটা আমরা একারের কি আমরা হচ্ছে একারের বিবৃত নিয়মটা পাচ্ছি, আর প্রথমটাতে আমরা একারের নিয়মটা পাচ্ছি, সংবৃত নিয়মটা পাচ্ছি। যেমন হচ্ছে ব্যক্তি, যদিও জফলা আমরা উচ্চারণটা কিন্তু একার পাচ্ছি, ব্যক্তি। এরপরে হচ্ছে কেন পাচ্ছি, কারণ দ্বিতীয় নিয়ম হচ্ছে হ্রস্ব ইকার, মানে বজ্রফলার পরে আমরা হ্রস্ব ইকার পাচ্ছি। এবং প্রথম নিয়মে কিন্তু আকার বা স্বরেও বা আকারের কথা বলা হচ্ছে 1 নম্বর নিয়মে, আর দ্বিতীয় নিয়মে কিন্তু বলা হচ্ছে যে
হ্রস্বইকার বা দীর্ঘইকার থাকবে। তোমরা এই দুটো জিনিস মনে রাখলে দুইটা নিয়মের ক্ষেত্রে তোমাদের কি সমস্যা হবে না, তোমরা মনে রাখতে পারবে। একটা হচ্ছে স্বরেয় এবং স্বরেয়া প্রথমটা, তাহলে সেটা হচ্ছে উচ্চারণটা হবে। আর যদি হ্রস্বইকার বা দীর্ঘইকার থাকে জয়ের পরে, তাহলে তার উচ্চারণটা আমরা একার পাচ্ছি। যেমন ব্যক্তি, বজ্রফলা কত সংযুক্ত হ্রস্বইকার। ঠিক একই রূপ হচ্ছে ব্যতীত, আমরা দীর্ঘইকার পাচ্ছি, কিন্তু যখন আমরা উচ্চারণটা লিখব তখন হচ্ছে বটা জফলাটা একার হয়ে যাচ্ছে এবং তার সাথে হচ্ছে দীর্ঘইকারটা হ্রস্বইকার হয়ে যাচ্ছে। তোমাদেরকে যখন স্বরবর্ণের প্রতীকের উচ্চারণের প্রতীকগুলো বা ব্যঞ্জন বর্ণের উচ্চারণের প্রতীক দেখিয়েছি, ওখানে এই নিয়মগুলো সম্পর্কে বলেছি। ওই ক্লাসগুলোতে তোমরা দেখলে বুঝতে পারবে যে কখন যদি হ্রস্বইকার থাকে সেটা কি সবসময় দীর্ঘইকার হয়ে যায়। মানে হ্রস্বইকার দীর্ঘইকার যেটা থাকুক না কেন, সবসময় আমরা কি হ্রস্বইকারটাই পাই। তৃতীয় নিয়মটা খেয়াল করো, শব্দের মধ্যে কিংবা শেষে যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে জফলা সংযুক্ত হলে সাধারণত তার কোনো উচ্চারণ হয় না। এটা বলা হচ্ছে শুধু শব্দের মধ্যে কিংবা শেষে, যদি কোনো শব্দের মাঝখানে কিংবা শেষে যদি যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে মানে কোনো বর্ণের সাথে জফলা সংযুক্ত আকারে থাকে, এটা সাধারণত মানে কখনো কখনো এটা হয়, তখন কি হচ্ছে তার উচ্চারণটা আমরা পাই না। যেমন হচ্ছে সন্ধ্যা, আমরা এখানে একটা জফলা আছে, যার কারণে আমরা লিখতে গিয়ে অনেকে ভুলটা করে ফেলি, যেমন জফলাটা দিই না। এরপর হচ্ছে অর্গের ক্ষেত্রে তো আরও, যেমন শব্দের শেষে জফলাটা হয়েছে, এখানে কি হচ্ছে অনেকে আমরা জফলাটা দিই না। তারপর সন্ধ্যার ক্ষেত্রে খেয়াল করো, সন্ধ্যা দন্তাস্য থাকলে সেটা কি বলেছি, স্বাভাবিকভাবে সেটা সাধারণত তালের পশ হয়ে যায় সন্ধ্যা। আর ধটা ঠিক আছে, আর এখানে শোনার পর একটা হস্টিন বসেছে। এরপর হচ্ছে অর্গের ক্ষেত্রে রেফটা রফলায় রূপান্তর হয়েছে। এটা বলেছিলাম যে তোমাদের যখন নিয়মটা তখন এটা বলেছিলাম যে রেফটা হচ্ছে রয়ের একটা রূপ, কিন্তু যখন আমরা উচ্চারণটা করব তখন রেফটা রয়ে রূপান্তর হবে কিন্তু একটা হস্টিনও বসছে এখানে, সেটাকে আর রাখতে হবে। সবশেষে নিয়মটা খেয়াল করো, শব্দের মধ্য বা শেষ বর্ণে জফলা সংযুক্ত হলে সে বর্ণটি দুবার উচ্চারিত হয়। আগের একটা নিয়ম ছিল যেখানে হচ্ছে জফলাটা থাকবে না, আর এখানে হবে যে বর্ণের সাথে জফলাটা সংযুক্ত আকারে থাকবে, যে বর্ণটার সাথে যুক্ত হবে জফলা যার সাথে সংযুক্ত আকারে থাকবে তার উচ্চারণটা আমরা দুইবার পাবো। এই নিয়মটা আমরা অনেকগুলো এর আগে ফলার ক্ষেত্রে আমরা সেটা দেখেছি, বা অন্যান্য নিয়মের ক্ষেত্রে এই নিয়মটা আমরা দেখেছি। যেমন হচ্ছে কন্যার সাথে জফলা আকার, কিন্তু আমরা জফলাটা পাচ্ছি না, তার পরিবর্তে আমরা কি পাচ্ছি জফলা দন্তানোর সাথে সংযুক্ত আকারে এসেছে, যার কারণে দন্তানোর আমরা উচ্চারণটা দুইবার পাচ্ছি। একটা হচ্ছে কোনের পর একটা হস্টিনও বসছে, কারণ এটা এর আগে বলেছি কেন বসছে। এরপর হচ্ছে গদ্য ইত্যাদি। তো গদ্যের ক্ষেত্রে খেয়াল করো সেটা কি জফলা, কিন্তু এর উচ্চারণটা আমরা দুবার পাচ্ছি। তোমাদের মনে আছে কিনা কি জানি তোমরা শুরুতেই আমি হচ্ছে যখন সংবৃত বিবৃত অধ্বনিগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আদ্য সংবৃত বিবৃত, ওখানে কিন্তু এই ধরনের নিয়ম ছিল যে জফলা থাকলে কিংবা রফলা থাকলে সেক্ষেত্রে প্রথম কি অয়ের উচ্চারণটা ওকার হয়ে যায়, এই জন্য গদ্য না হয়ে গদ্য হয়েছে, মানে গয়ের উচ্চারণটা অয়ের মতো না হয়ে ও এর মতো হয়ে গিয়েছে, সংবৃত ওকার। এরপর দেখো রফলা উচ্চারণের নিয়ম, মফলা জফলা বফলা এগুলো দেখিয়েছে, এবার হচ্ছে রফলা নিয়মটা খেয়াল করো। রফলা প্রথমটা খেয়াল করো, রফলাযুক্ত শব্দের প্রথম ব্যঞ্জন বর্ণের উচ্চারণ ওকারান্ত হয়। এই নিয়মটা কিন্তু তোমরা আদ্য অধ্বনির ক্ষেত্রে তোমরা দেখেছো, যেখানে অয়ের উচ্চারণটা ওকার হয়ে যায়। যেমন হচ্ছে প্রকাশ, ওখানে দেখেছো রফলা বা জফলা থাকলে তার উচ্চারণটা ওকার হয়ে যাচ্ছে। তো এখানে ঠিক দেখো পয়ের সাথে রফলা, তো এটা প্রকাশ না, এটা হচ্ছে প্রকাশ। এরপর হচ্ছে শ্রমের ক্ষেত্রে তালের বস দন্তাসে রূপান্তর হয়েছে। বলেছিলাম কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের আমরা নিয়মগুলো পাই, এখানে উল্টো নিয়মটা এতক্ষণ বা এর আগে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি
যে দন্তাস থাকলে সেটা তালব্য শ হয়ে যায়, কিন্তু এখানে খেয়াল করো এখানে তালব্য শটা কিন্তু দন্তাস হয়ে যাচ্ছে, কারণ পরে হচ্ছে ম আছে। অনেক সময় কি ম, উ, ন এগুলো থাকলে অনেক সময় উচ্চারণের কারণেই এটা স্বাভাবিকভাবে তালব্য শ দন্তাস হয়ে যায়। দ্বিতীয় নিয়মটা খেয়াল করো, র ফলা যদি শব্দের মধ্য কিংবা শেষে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত থাকে তবে সে বর্ণটির উচ্চারণ দ্বিত্ব হয়। হ্যাঁ, শব্দের মধ্যে মাঝখানে কিংবা শেষে যদি ব্যঞ্জন বর্ণের সঙ্গে র ফলাটা যুক্ত হয় সেক্ষেত্রে উচ্চারণটা দ্বিত্ব হয়। এটা কিন্তু আমরা আরও অনেকগুলো নিয়মের ক্ষেত্রেই বর্ণের ফলার ক্ষেত্রে আমরা এটা দেখতে পেয়েছি, যেমন হচ্ছে নম্র, নম্র। আর আরেকটা বিষয়, রফলা রিকার সাধারণত যদি রফলা থাকে এটার কিন্তু পরিবর্তন হয় না। যেমন হচ্ছে আমরা দেখি যে রেফ থাকলে সেটা রয়ে রূপান্তর হয়, রফলা থাকলে সেটা রফলায় থেকে যায়, এটা অবিকৃত আকারে থেকে যায়, যার কারণে আমরা নম্র, ময়ের সাথে রফলাটা থেকে গিয়েছে। ঠিক হচ্ছে রাত্রি, রাত্রি তোমরা দেখে যেতে ত রফলা থাকলেও অনেক সময় কি হচ্ছে সেটা ভেঙে না গিয়ে ত রফলাটা একই রকম থেকে যাচ্ছে। এরপরে শেষ তোমরা নিয়মটা খেয়াল করো, যুক্ত বর্ণের সাথে রফলা যুক্ত হলে তার উচ্চারণ বিলুপ্ত হয় না। এর আগে তোমরা মফলা এবং বফলার ক্ষেত্রে তোমরা দেখতে পেয়েছো যে যদি কোনো সংযুক্ত বর্ণের সাথে মানে দুটা সংযুক্ত বর্ণ আগে থেকে আছে, তৃতীয় বর্ণ হিসেবে যদি মফলা কিংবা বফলা যুক্ত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তার উচ্চারণটা আমরা পাচ্ছি না, যেমন হচ্ছে উজ্জ্বল, তারপর হচ্ছে লক্ষ্মী। তো এখানে কিন্তু আমরা রফলার ক্ষেত্রে সেটা ব্যতিক্রম আমরা উচ্চারণগুলো পাচ্ছি, যেমন হচ্ছে যন্ত্র, যন্ত্র, তারপর হচ্ছে কেন্দ্র। আমরা কিন্তু রফলাটা ঠিক থাকছে, আমরা রফলাটার কিন্তু আমরা উচ্চারণটা পাচ্ছি। আজকের ক্লাস এ পর্যন্তই, তোমাদের পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।